আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা আলোচনা করব পিডিএফ ফাইল নিয়ে, যেটা ফায়ার পাম্পের লেআউট সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফায়ার প্রোটেকশন অ্যান্ড ডিটেকশন সিস্টেম নিয়ে। সো পিডিএফটা একটু লং পেজ, অনেকগুলো পেজ। তো কিছু পেজ নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে ফায়ার পাম্প লেআউট অ্যান্ড সাইজিং ক্যালকুলেশন। সো থাকেন এবং অবশ্যই বোঝার চেষ্টা করেন। দ্য ডিজাইন প্রসেস, the calculate pump demand of the pump discharge plants and calculate water supply to pump suction plants. আমরা এই যে কটা টপিকস এখানে আছে দেওয়া আছে প্রসেসটা, এই প্রসেসের যে কটা মার্কিং দেওয়া আছে, এই কটা নিয়ে আমরা আলোচনা করব। পার্ট টু পার্ট বাই পার্ট আকার দিতে হবে এটা। নাম্বার 3 তে আছে সিলেক্ট পাম্প সো দ্যাট দ্য সিস্টেম ফ্লো ডিমান্ড ইজ লেস দেন 150% 150% of the rated flow of the pump, less than the 140% recommended. And number 4, using the manufacturer pump curve and find the pump net pressure at the system of the demand flow. 5, at the suction pressure at the demand flow and to get the discharge pressure at the demand flow. If the discharge pressure is greater than the demand, okay. If not, select the new pump. If the discharge pressure greater than the demand, যদি discharge pressure যদি greater than যে ডিমান্ড আমার দরকার সেটা যদি মিট করে তাহলে ওকে, আর যদি না হয় তাহলে ওই সিলেক্ট দ্য নিউ পাম্প। অ্যান্ড 7, চেক দ্য ম্যাক্সিমাম প্রেশার প্রডিউস বাই দ্য পাম্প, এবং পাম্প দিয়ে যে ম্যাক্সিমাম প্রেশারটা প্রডিউস হবে সেই প্রেশারটা চেক করতে হবে। ওকে, এই বিষয়ে এখানে কথা। বাই পাম্প অ্যান্ড মেক শিওর, নিশ্চিত করতে হবে দ্যাট দ্য পাম্প ডাজন্ট ক্রিয়েট মোর প্রেশার দেন দ্য ইকুইপমেন্ট ক্যান হ্যান্ডেল। যাতে পাম্প অতিরিক্ত প্রেশার ক্রিয়েট না করে, যে আমাদের ইকুইপমেন্ট ভাল্ব থাকে, আমাদের যে পিআরবি থাকে, এর যে রেঞ্জ থাকে এই রেঞ্জের বেশি যদি প্রেশারটা ক্রিয়েট না করতে পারে সেটা আমাদের মেকশিওর করতে হবে। এর জন্য যদি আমাদের কোনো ইকুইপমেন্ট লাগে সেক্ষেত্রে আমাদের সেটা ইউজ করতে হবে। সো select suitable type of pump and driver based on required flow, pressure, suction condition, available space, etc. যাই হোক, আমরা আলোচনায় চলে যাই এখন। চেক পয়েন্ট। What is the check point? Number 1, must meet fire protection system demand. এখানে অবশ্যই মিট করতে হবে ফায়ার প্রোটেকশন সিস্টেম ডিমান্ড। ফায়ার প্রোটেকশন সিস্টেমের দুইটা ডিমান্ড মিট করতে হবে, একটা হলো ফলো, একটা হলো প্রেশার। সো ফলো এবং প্রেশার এই দুইটা জিনিসকে অবশ্যই মিট করতে হবে। এখন ক্রাইটেরিয়া 3 এখানে, বেসড অন অ্যাভেলেবল ওয়াটার সাপ্লাই, কী পরিমাণ ওয়াটার সাপ্লাই করবে অন দ্য বিল্ডিং অ্যাজ পার দ্য ডিমান্ড। অ্যান্ড নাম্বার 2 আছে উইদাউট ওভার সাইজিং। নাম্বার 3, উইদাউট আন্ডার সাইজিং। ফলো এবং প্রেশার এই তিনটা বেসিসের উপর ডিপেন্ড করে আমাদের ফিক্স আপ করতে হবে। নাম্বার 2, মাস্ট নট ওভার প্রেশারাইজ সিস্টেম কম্পোনেন্ট। মাস্ট নট ওভার প্রেশারাইজ সিস্টেম কম্পোনেন্ট, সিস্টেমে যে কম্পোনেন্ট থাকবে, আর যে বাল্ব থাকবে, ফিটিংস থাকবে, এই যে জিনিসগুলো থাকবে প্ল্যানের ভিতরে, সেগুলো যাতে আমাদের ওভার প্রেশারাইজড না হতে পারে এটা। অ্যাভয়েড ইউজ অফ প্রেশার রিলিফ বাল্ব, অ্যাভয়েড করতে হবে ইউজ অফ প্রেশার রিলিফ বাল্বের মাধ্যমে। মাস্ট মিট মিনিমাম সাকশন রিকোয়ারমেন্টস, অবশ্যই মিট করতে হবে মিনিমাম সাকশন রিকোয়ারমেন্টস। 0 PSI ফর NAPA 20 4.15.3.1। এখানে বলা হয়েছে অবশ্যই মিট করবে মিনিমাম সাকশন প্রেশার, যেটা আমাদের দেওয়া থাকবে সেটা হলো -3 PSI ফর দ্য সাকশন ট্যাঙ্ক, এবং 0 PSI ফর দ্য NAPA 20। 0 PSI কখন বলা হবে? NAPA 20 সেটা বলা আছে 4.15.3.1 পয়েন্টে, এই চ্যাপ্টারে NAPA 20 4.15.3.1 চ্যাপ্টারে বলা আছে। ওকে, এবং আমাদের সাকশন ট্যাঙ্কের জন্য -3 PSI, যেটা NAPA 20 এর 4.14.3.2 তে বলা আছে। ওকে, এটা আমরা পরে আলোচনা করবো, কারণ ওটা ওখানে আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে মাস্ট মিনিমাম সাকশন প্রেসার রিকোয়ারমেন্ট, ইফ মাস্ট ফিট ইন দিস স্পেস অ্যালাউড। So
Calculation of demand flow and pressure at the discharge plants of pipe. Discharge plants তো অবশ্যই জানেন প্লান্সটা কি, এই বিষয়ে আলোচনা করা হয়েছে প্লান্স সম্পর্কে। সো প্লান্স কয় টাইপের হয় এই বিষয়ে আলোচনা করা হয়েছে। যদি না দেখে থাকেন অবশ্যই প্রিভিয়াস ফায়ার ফাইটিংয়ের প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবেন। ফর দ্য নিউ কামার, যারা নতুন আর কি এই ফিল্ডে, আর যারা জানেন তারা ভালো, ওয়েলকাম। ইনিশিয়াল কনসিডারেশন, সোর্স অফ দ্য ওয়াটার সাপ্লাই। আমরা কী করবো, ক্যালকুলেশন করবো অফ দ্য ডিমান্ড ফ্লো। আমাদের যেই জিপিএমটা আমাদের লাগবে সিস্টেমে, ফায়ার ফাইটিং সিস্টেমে, সেটাকে আমাদের ফ্লো ডিমান্ড এবং প্রেশার ডিমান্ড এই দুটা আমাদের মিট করতে হবে, এই ক্যালকুলেশন করতে হবে ডিসচার্জ প্লান্টস অফ পাম্প। প্রেশার অ্যান্ড ফ্লো। সো ইনিশিয়াল কনসিডারেশন, প্রাথমিক যে আমাদের বিবেচনা করতে হবে সোর্স অফ ওয়াটার সাপ্লাই। আমরা কী ধরনের ওয়াটার সাপ্লাই থেকে এটা সোর্স করব। পাবলিক ওয়াটার মেইনস এবং প্রাইভেট ওয়াটার সাপ্লাই। সোর্স অফ ওয়াটার সাপ্লাই দুটো হতে পারে, একটা গভর্নমেন্ট থেকে অটোমেটিকলি অ্যারাউন্ড বিল্ডিংয়ে, শহরের বিভিন্ন বিল্ডিংগুলোতে অটোমেটিক চলে যায় পাইপলাইন ফায়ার ফাইটিংয়ের জন্য, ঠিক আছে, আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে, এবং সেখান থেকে এটা ইউজ করা হয় পানিটা ডিউরিং ফায়ারের সময়, যখন কোনো বিল্ডিংয়ে ইনসিডেন্ট ঘটে বা আগুন ধরে তখন সেখান থেকে তারা এটা ইউজ করতে পারে। ওকে, সেটাকে বলা হয় পাবলিক ওয়াটার মেইনস, এটা গভর্নমেন্ট থেকে সাপ্লাই করা থাকে। এগুলো আমাদের কান্ট্রিতে ইট ইজ খুব রেয়ার, সো এটা গালফ কান্ট্রিতেও দিয়ে রাখে। সো পাবলিক ওয়াটার মেইনসে এখানে তিনটা জিনিস বলা হয়েছে। ওয়াটার টেস্ট সেল বি লেস দেন এ ইয়ার ওল্ড। ওয়াটার টেস্ট কী করতে হবে, কমসে কম লেস দেন, এই 1 বছরের কম মধ্যে টেস্ট করতে হবে, ঠিক আছে, লেস দেন এ ইয়ার ওল্ড, 1 বছরের কম সময়ের মধ্যে যেই ওয়াটার টেস্ট করা হয়েছে এটা আমাদের প্রযোজ্য হবে। নাম্বার 2, ওয়াটার টেস্ট প্রেশার পারফর্মেড অ্যাজ ক্লোজ as to the tap point possible, and test is performed during the time of the highest water use. এবং কী করতে হবে, টেস্ট পারফর্ম করতে হবে যখন ডিউরিং দ্য টাইম অফ দ্য হাইয়েস্ট ওয়াটার ইউজ, যাতে আমরা ওখান থেকে ম্যাক্সিমাম ওয়াটার ডিমান্ড আমরা ইউজ করতে পারি, ওয়াটার ডিমান্ড বা মিট করতে পারি। এবং প্রাইভেট ওয়াটার সাপ্লাই, এটা তো অবশ্যই রিকমেন্ডেড দিতে হবে কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য, কোনো বিল্ডিং কমার্শিয়াল বিল্ডিংয়ের জন্য, রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য, এবং কি আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, এক্ষেত্রে আমাদের প্রাইভেট ওয়াটার সাপ্লাই বোঝায় যারা বিল্ডিংয়ের ওনার, যারা নিজেরাই ফায়ার ফাইটিংয়ের জন্য একটা ব্যবস্থা করে রাখে, ইটস কল দ্য প্রাইভেট ওয়াটার সাপ্লাই। অ্যান্ড টু ক্যালকুলেট ডিমান্ড ফ্লো অ্যান্ড প্রেশার টু মেথড ক্যান বি ইউজড। এবং আমাদের যে ডিমান্ড ফ্লো এবং প্রেশার আমরা ক্যালকুলেট করব, এটা 2 মেথডে হয়ে থাকে। নাম্বার 1 স্ট্যান্ড পাইপ মেথড ফর হাই রাইজ বিল্ডিং, নাম্বার 2 হলো স্প্রিংকার মেথড ফর দ্য নন হাই রাইজ বিল্ডিংস, হ্যাজার্ড অ্যানালাইসিস মেথড। অর্থাৎ কি, যে আমরা ফায়ার ফাইটিংয়ের যে কোনো একটা প্রজেক্টের জন্য যদি আমরা ফ্লো এবং প্রেশারটা আমরা ক্যালকুলেশন করি, আমাদের কী পরিমাণ মিট করাইতে হবে অ্যাজ পার দ্য প্রজেক্ট ডিমান্ড, সেক্ষেত্রে আমাদেরকে দুইটা মেথডটির মাধ্যমে কাজটা করতে হবে। একটা হলো স্ট্যান্ড পাইপ মেথড, দ্যাটস কল দ্য স্ট্যান্ড পাইপ মিন হচ্ছে রাইজার, যারা জানেন না তাদের জন্য, এবং স্প্রিংকার মেথড। ইনস্ট্যান্ট পাইপ মেথডটা ফর হাই রাইজ বিল্ডিং এবং স্প্রিংকার মেথডটা ফর দ্য নন হাই রাইজ বিল্ডিং, অথবা এটাকে বলা হয় হ্যাজার্ড অ্যানালাইসিস মেথড। স্প্রিংকার মেথডটির অপর নাম হলো হ্যাজার্ড অ্যানালাইসিস মেথড। হ্যাজার্ড বলতে লাইট হ্যাজার্ড, এক্সট্রা অর্ডিনারি হ্যাজার্ড, এক্সট্রা হ্যাজার্ড, ওকে, অর্ডিনারি হ্যাজার্ড, ওকে, হ্যাজার্ড নিয়ে আলোচনা করা হয়েছে মোটামুটি। তারপর যদি পার্টিকুলার কোনো ভিডিও লাগে অবশ্যই আইল প্রোভাইড ফর ইউ অ্যান্ড ফর অল, ওকে। সো আমরা প্রথমে দেখবো যে স্ট্যান্ড পাইপ মেথড আমাদের কি বলছে। মেথড 1, স্ট্যান্ড পাইপ মেথড, ডিমান্ড ফ্লো ডিটারমিনেশন। প্রথম আমরা ডিমান্ড ফ্লোটা নিয়ে আলোচনা করতেছি বা ডিটারমিনেশন করতেছি। কনসিডার অ্যান এক্সাম্পল অফ দ্য বিল্ডিং উইথ, আমরা কনসিডার করবো এক্সাম্পল হিসেবে, উদাহরণস্বরূপ একটা আমরা বিল্ডিং হাইট, সেটা আমাদের হাইট দিলাম কত, 212 ফিট, 212 ফিট বিল্ডিং, যেটা আমাদের গ্রেটার দেন 75 ফিট, হ্যান্স হাই রাইজ বিল্ডিং। তার মানে কি, আমাদের বলা হয়েছে আমাদের বিল্ডিংয়ের হাইট হলো 212 ফিট, এক্সাম্পল ধরা হয়েছে, তাহলে এটা একটা হাই রাইজ বিল্ডিং। এবং হাই রাইজ বিল্ডিংয়ের আমাদের যে চেনার উপায় হচ্ছে সেটা হলো আমাদের যেই বিল্ডিংয়ের উচ্চতা 75 ফিটের উপরে হবে, দ্যাটস কল দ্য 75 ফিট অথবা তার উপরে হবে, দ্যাটস কল দ্য হাই রাইজ বিল্ডিং, ওকে। এখন আমাদের যদি সিটি ওয়াটার প্রেশার স্ট্যাটিক, যেটা আমাদের সিটি ওয়াটার প্রেশার আমি অবশ্যই আলোচনা করছি, এই সিটি ওয়াটার প্রেশারটা আমাদের 45 PSI হবে। স্ট্যাটিক প্রেশার, স্ট্যাটিক মিন্স
ওকে, সাকশন টানার সময় যে প্রেশারটা হবে। এবং স্ট্যাটিক বলতে আমাদের নট ফ্লোয়িং ওয়াটার, মানে ওয়াটার যখন ফলো হবে না এই অবস্থায় যে প্রেশারটা থাকবে ওয়াটারে, দ্যাটস কল দ্য স্ট্যাটিক প্রেশার, অবশ্যই আলোচনা করা হয়েছে। এবং সিটি ওয়াটার প্রেশার রেজিডুয়াল 35, ঠিক আছে। কিন্তু একটা কন্ডিশন আছে, রেজিডুয়াল প্রেশার 1250 GPM এর জন্য আমাদের সিটি ওয়াটার প্রেশার রেজিডুয়াল তাহলে আমাদের কত হবে 35 PSI। ওকে, স্ট্যাটিক প্রেশার 45 PSI এবং 35 PSI, পার্টিকুলারলি 35 PSI যদি আমাদের রেজিডুয়াল প্রেশার হয় সেটা হলো আমাদের 1250 GPM আমাদের 1250 GPM। ওকে, সো আমরা এখন এনএপিএ নিয়ে একটু কথা বলবো। এনএপিএতে আমাদের কী বলা আছে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এনএপিএ 14 অনুযায়ী ইজ ফুললি স্প্রিংকলার স্ট্রাকচার ফার্স্ট স্ট্যান্ড পাইপ রিকোয়ার 500 GPM এবং ইজ এডিশনাল স্ট্যান্ড পাইপ রিকোয়ার্স 250 GPM আপ টু দ্য ম্যাক্সিমাম ডিমান্ড ফলো অফ 1000 GPM। তার মানে এখানে কী বলছে, এনএপিএ 13 যে অনুযায়ী বলা হয়েছে যে ফুললি স্প্রিংকলার স্ট্রাকচার, ফুললি স্প্রিংকলার সিস্টেম, স্প্রিংকলার যে বিল্ডিংটা আছে সেটার জন্য আমাদের দুটা স্ট্যান্ড পাইপ ইউজ করা হয়। একটা হলো মেইন স্ট্যান্ড পাইপ বা মেইন রাইজার, আর একটা হলো এডিশনাল স্ট্যান্ড পাইপ বা এডিশনাল রাইজার। সো আমাদের মেইন স্ট্যান্ড পাইপ বা মেইন যে রাইজার থাকবে তার জন্য আমাদের জিপিএম রিকোয়ার হলো 500 GPM, ঠিক আছে। এবং আমাদের যে এডিশনালটা থাকবে, এডিশনালটা হলো ইন কেস অফ ইনসিডেন্ট অফ দ্য মেইন, সো আমরা এডিশনালের মাধ্যমে আমরা সাপোর্ট করবো, সেই জন্য আমাদের এডিশনাল রাইজার, সেটার ক্ষেত্রে আমাদের জিপিএম থাকবে কত 250 GPM আপ টু ম্যাক্সিমাম ডিমান্ড অফ 1000 GPM। যদি 1000 GPM এর কোনো প্রজেক্ট হয় সেক্ষেত্রে আমাদের মেইন রাইজার এবং এডিশনাল রাইজারের জন্য আমাদের বলা আছে ম্যাক্সিমাম কত 1000 GPM এর কোনো প্রজেক্টের ক্ষেত্রে আমাদের দুইটা রাইজার লাগবে, সেটা হলো একটা 500 GPM এর রাইজার ইজ কল দ্য মেইন রাইজার বা মেইন স্ট্যান্ড পাইপ, এবং আমাদের দুই নম্বরটা হলো 250 GPM এর একটা এডিশনাল রাইজার বা এডিশনাল স্ট্যান্ড পাইপ, ঠিক আছে। ইন অ্যাকর্ডেন্স উইথ এনএপিএ 14 আরও বলা হয়েছে এনএপিএ 14 ইজ ইন ইউএন স্প্রিংকলার স্ট্রাকচারাল ফার্স্ট স্ট্যান্ড পাইপ রিকোয়ার 500 GPM এবং ইজ অ্যাডিশনাল স্ট্যান্ড পাইপ রিকোয়ার্স 250 GPM আপ টু ম্যাক্সিমাম ডিমান্ড অফ 1250 GPM। তার মানে কি, যদি কোনো ফায়ার পাম্পের ক্যাপাসিটি যদি আমাদের কত হয়, আমাদের যদি 1250 GPM যদি আমাদের ফুল ফায়ার ফাইটিং প্রোটেকশন সিস্টেমের যদি ক্যাপাসিটি হয়, সেক্ষেত্রে আমাদের দুইটা রাইজার লাগবে, হ্যাঁ, এবং ইউএন স্প্রিংকলার সিস্টেম, সেক্ষেত্রে আমাদের 500 GPM এর একটা মেইন রাইজার এবং 250 GPM এর একটা অ্যাডিশনাল রাইজার থাকবে, যেটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত আমাদের 1250 GPM। তাহলে আমাদের এটা মিট করছে অবশ্যই এনএপিএ 14 অনুযায়ী যে আমাদের 1250 GPM। আমরা যদি প্রাইভেট ক্ষেত্রে প্রাইভেটের যে পানিটা আমরা যদি বিল্ডিং ওনার যে বিল্ডিংয়ের জন্য যে এক্সট্রা একটা আমাদের ওয়াটার সোর্স থাকবে, সেটা যদি থাকে, সেটা আমাদের দেশে বেশিরভাগ এক্সট্রা ওয়াটার সোর্স মানে বিল্ডিং ওনাররা নিজেরই আমাদের ওয়াটার সোর্সটা বা ওয়াটার ট্যাঙ্ক বা হাউসটা আমাদের তৈরি করে থাকে ইনসাইড দ্য বিল্ডিং, অ্যারাউন্ড দ্য বিল্ডিং। ওকে, সো সিটি ওয়াটার সিস্টেম আমাদের এখানে এই দেশে খুবই কম, নাইকে বলে চলে। সো বিল্ডিং উইথ 2 স্ট্যান্ড পাইপ উড রিকোয়ার 750 GPM পাম্প, ওকে, 500 ফর ফার্স্ট স্ট্যান্ড পাইপ এবং 250 GPM ফর সেকেন্ড স্ট্যান্ড পাইপ। ওকে, আমাদের বিল্ডিংয়ে যেটা আমাদের দুটো স্ট্যান্ড পাইপ প্রয়োজন পড়বে, তার জন্য আমাদের প্রয়োজন 750 GPM এর জন্য একটা পাম্প, হ্যাঁ, 750 GPM এর একটা পাম্প হবে, সেটা ম্যাক্সিমাম আমাদের 1000 GPM হবে অথবা 1250, এবং আমাদের 500 GPM এর জন্য আমাদের একটা স্ট্যান্ড পাইপ প্লাস 250 GPM এর একটা স্ট্যান্ড পাইপ। তাহলে আমাদের 500 GPM 250 GPM, তাহলে কত হলো আমাদের 750 GPM এর জন্য একটা পাম্প উড বি সিলেক্টেড। ওকে, অ্যান্ড বিল্ডিং উইথ 5 স্ট্যান্ড পাইপ উড বি রিকোয়ার 1000 GPM। আমাদের যে বিল্ডিংয়ের 5টা স্ট্যান্ড পাইপ লাগবে, বিল্ডিং উইথ দ্য 5 স্ট্যান্ড পাইপ, যদি বিল্ডিংয়ের 5টা স্ট্যান্ড পাইপ থাকে সেক্ষেত্রে আমাদের উড বি রিকোয়ার 1000 GPM ম্যাক্সিমাম অ্যালাউড ডিমান্ড ফ্লো কত আমাদের 1000 GPM। কয়টা স্ট্যান্ড পাইপ? 5টা স্ট্যান্ড পাইপের জন্য। অ্যান্ড অ্যাজিউমিং অ্যাবভ এক্সাম্পল বিল্ডিং টু হ্যাভ ফলো ডিমান্ড অফ 1250 GPM, হ্যান্স ডিমান্ড ফলো আমাদের কত 1250 GPM। যেহেতু অ্যাজিউমিং করা হয়েছে অ্যাবভ এক্সাম্পল বিল্ডিং টু হ্যাভ ফলো ডিমান্ড অফ 1250 GPM, হ্যান্স ডিমান্ড ফলো আমাদের আমরা কত ধরতে পারি, ডিমান্ড ফলো আমরা ধরবো 1250 GPM। সো লেটস ভিডিও পর করবো না, চলে যাবো অবশ্যই। সো লেটস ক্যালকুলেট দ্য রিকোয়ার প্রেশার ফলো। আমরা ডিমান্ড ফলো পেয়ে গেছি, কত আমাদের লাগবে 1250 GPM। সো আমরা
ডিমান্ড ফলো পাইলাম, এখন আমাদের প্রেশার ফলো আমাদের ডিফাইন করতে হবে। সো ডিমান্ড প্রেশার determination, first we determination for follow determination, second we demand pressure determination. In accordance with NAPA 14, extra psi is needed at top of the remote standpipe hose while following demand flow at 1250 GPM in our case. Okay, এখানে বলা হয়েছে যে কি NAPA 14 বলা হয়েছে আমাদের যে রিমোট স্ট্যান্ড পাইপ হোস, আমাদের হোস কানেকশন থাকবে না, অবশ্যই স্ট্যান্ড পাইপ হোস কানেকশন থাকবে। এখন রিমোট বলতে সবচেয়ে দূরের পাম্প থেকে সবচেয়ে দূরের যে আমাদের যে হোসটা থাকবে বা হোস কানেকশন থাকবে, স্ট্যান্ড পাইপে যে হোস থাকবে, সেই হোসের প্রেশার কত থাকবে আমাদের, সেটা হলো 100 PSI। 100 PSI হলো আমাদের, সেটা থাকতে হবে, ইটস নিডেড অ্যাট দ্য টপ অফ দ্য রিমোট স্ট্যান্ড পাইপ, সবচেয়ে দূরের লাস্টের সবচেয়ে দূরের যেটা, এটাকে বলা হয় রিমোট স্ট্যান্ড পাইপ হোস। ওকে, যে হোস দিয়ে আমরা পানি বের করে ফায়ার ফাইটিং করবো। এই হোস সম্পর্কে আলোচনা করা হয়েছে, অনেক ভিডিও দেওয়া আছে ফায়ার ফাইটিংয়ের প্লে লিস্টে, ইউ ক্যান প্লে অ্যান্ড জাস্ট লার্ন অ্যাবাউট দ্যাট ইট। ওকে, হোয়াইল ফলো হবে, ডিমান্ড ফলো হবে 1250 GPM, যখন আমাদের পাম্পের ক্যাপাসিটি 1250 GPM ফলো ক্যাপাসিটি থাকবে, ডিমান্ড ফলো, তখন সেই ক্ষেত্রে আমাদের যে ওই স্ট্যান্ড পাইপের যে রিমোট এরিয়া সব থেকে দূরের যে স্ট্যান্ড পাইপ হোস থাকবে, সেটার জন্য আমাদের প্রেশার কত, 100 PSI প্রেশার আমাদের প্রয়োজন হবে। ওকে, তো প্রেশার ক্যালকুলেশন ফর দ্য পাম্প and pressure required at the top of the structure 100 PSI in accordance with the NAPA 14 বলা হয়েছে 100 PSI একদম লাস্টেরটা, রিমোট বলতে আমাদের একদম লাস্টেরটা, লাস্টের স্ট্যান্ড পাইপটা। ওকে, হাইট অফ দ্য বিল্ডিং আমাদের 212 ফিট, 12 ফিটকে আমরা প্রেশারে কনভার্ট করব। আমরা জানি যে প্রেশার এবং আমাদের এলিভেশনের মধ্যে যে আমাদের সম্পর্কটা, এটা আমি একটু আমার পেজে আমি একটু ছোটো সংক্ষিপ্ত আকারে দিয়ে দিয়েছিলাম, যারা দেখছেন অবশ্যই তারা ভালো, কারণ আমরা যদি কোনো প্রেশারে কোনো ফিটকে আমরা প্রেশারে কনভার্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদের 0.433 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। এখন 0.433 কোথা থেকে আসলো, এর জন্য আমাদের একটা ইকুয়েশন আছে, এবং সেটা কীভাবে আসলো এটা আমাদের অবশ্যই জানতে হবে, অবশ্যই পরে ভিডিও দিব। আজকে আমাদের যেটা প্রেশার হবে এখানে, হাইট অফ দ্য বিল্ডিং 212 ফিট যদি আমাদের বিল্ডিং হয়, এই বিল্ডিংয়ে আমাদের প্রেশার কত দরকার, কত হবে, সো এটা মাল্টিপ্লাই করলে আমাদের +92 PSI। ওকে, আমরা হাইটকে প্রেশারে নিতে চাইলে সেক্ষেত্রে আমরা কী করব, 0.433 দ্বারা মাল্টিপ্লাই বা গুণ করব, তাহলে আমরা হাইটকে প্রেশারে পেয়ে যাব। ওকে, এলিভেশনকে, সো আমাদের এলিভেশন করলাম +92 PSI এবং ফ্রিকশন লস ইন দ্য পাইপ +10 PSI। ফ্রিকশন লসটা ধরা হয়েছে আমাদের কত, 10 PSI। সো টোটাল প্রেশার রিকোয়ার ফর দ্য সিস্টেম, তাহলে আমাদের কত টোটাল প্রেশার কত দরকার, 100 +92 +10, টোটাল প্রেশার রিকোয়ার ফর দ্য সিস্টেম 202 PSI। ওকে, 202 PSI আমাদের কি টোটাল প্রেশার, ফ্রিকশন লস, আমাদের এলিভেশন যে প্রেশার আছে সেটা, এবং আমাদের যে হোস কানেকশনে যে প্রেশার থাকবে সেটা হলো আমাদের 100 PSI, টোটাল 202 PSI। এখন রেজিডুয়াল প্রেশার অ্যাট স্ট্রিট, আমাদের রেজিডুয়াল প্রেশার কত অ্যাট স্ট্রিটে যদি আমাদের সিটি ওয়াটারের ক্ষেত্রে 35 PSI, ব্যাকফ্লো লসেস -7 PSI, ওয়াটার মিটার -3 PSI। ওকে, ওয়াটার ফ্লো মিটার যেটা খাবে, এলিভেশন চেঞ্জ 0 PSI, এবং ফ্রিকশন লস ইন সাকশন পাইপ -3 PSI, মিনিমাম -3 PSI সাকশন পাইপে থাকতে হবে এটা। তো অ্যাভেলেবল সাকশন প্রেশার অ্যাট পাম্প, তাহলে পাম্পের সাকশন প্রেশার কত, 22 PSI। সো আমরা কিন্তু প্রথমে এলিভেশনের প্রেশারটা ক্যালকুলেশন করলাম 202 PSI। এখন পাম্প যে আমাকে সাকশন করবে, ওকে, পাম্প সাকশন করার সময় কিন্তু আমাদের ওই সাকশন প্রেশারটা কিন্তু কাউন্ট করতে হবে, কারণ ওই এনার্জিটা কিন্তু পাম্পের লাগবে, ওই পানিটা টানতে যে পাম্পের শক্তি লাগবে। সো এটা ওয়ান কাইন্ড অফ প্রেশার না, সো আমাদের ওটা অ্যাড করতে হবে না, ডেফিনেটলি অ্যাড করতে হবে। তার মানে আমাদের পাম্পের যে ডিসচার্জ প্রেশার থাকবে এটা আমার কাউন্ট করতে হবে, এবং সাকশন প্রেশারটা কাউন্ট করতে হবে। সো এটা আমাদের অবশ্যই দুটা কাউন্ট করলে আমরা পাম্পের মেইন প্রেশারটা পেয়ে যাব। সেক্ষেত্রে আমাদের রেজিডুয়াল প্রেশার অ্যাট স্ট্রিট দেওয়া আছে 35 PSI। ওকে, ব্যাকফ্লো লসেস 7 PSI, ওয়াটার মিটার -3 PSI, এলিভেশন চেঞ্জ 0 PSI, ফ্রিকশন লস ইন দ্য সাকশন পাইপ -3 PSI, NAPA 14 বলাই আছে এটা। ওকে, তাহলে আমাদের প্রেশার কত হবে, পাম্প ডিসচার্জ প্রেশার 1 - 2 180 PSI। তাহলে আমাদের সাকশন প্রেশারে যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের পাম্পের যে প্রেশার ডিসচার্জ প্রেশার সেটা কত লাগে, 180 PSI, মানে 180 PSI।
সো এখন মোটামুটি আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে এইটা ডিমান্ড প্রেশারটা, আমাদের প্রেশারটা কত হবে, 180 PSI আমরা পাম্পটা ক্রিয়েট করবে, তাই না? সো 180 PSI ক্রিয়েট করতে আমাদের যে পরিমাণ মোটর লাগবে অবশ্যই, এটা তো আর অন্য ভিডিও তাহলে পাম্প ডিসচার্জ প্রেশার আমরা কত পেলাম, 180 PSI। 180 PSI। এখন মেথড টু স্প্রিংকার সিস্টেম। সো আজকে এইটুকুই থাক, আমি নেক্সট ওইটা নিয়ে আলোচনা করব। ওকে, এখানে যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানালে ভালো হবে, আদারওয়াইজ বুঝতে পারবো না, ঠিক আছে? যদি কারো সমস্যা থাকে অবশ্যই বলবেন, অবশ্যই কমেন্ট করবেন। মানে স্পেশালি যে পার্টিকুলার যে ফিল্ডে আমরা যদি জানতে চান যে ফায়ার ফাইটিংয়ে আমাদের সিস্টেম ডিজাইনটা কীভাবে করে, ক্যালকুলেশনটা কীভাবে করে, যদি জানতে চান অবশ্যই আলোচনা করবেন। ইটস নট বেসিক, ইটস এ ভেরি ডিপ ভিডিও, ডিপ নলেজ। এটা হলো, ঠিক আছে? এই নলেজগুলো না থাকলে অবশ্যই ইউ আর নট ওয়ার্ক ইন দ্য ডিজাইন সেক্টর। সো এটা অবশ্যই জানতে হবে, বেসিক থেকে অল থিংস। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।